ওয়ালাইকুম সালাম। মোনার হিসাবের খাতাপত্রগুলি কই? সাইফুল, হিসাবের তো স্যারকে দেখাও। এই তোমার আমি কতবার কইছি না হিসাবের খাতাপত্রগুলো যত্ন করে রাখবা, যে কোনো জায়গায় ফেলায় রাখো কেন? ফেলে রাখেন তো স্যার, দেখেন সাইফুল কি সুন্দর করে সাজায় রাখছে। আপনার কামের তারিফ না করে তো পারতেছি না। হিসাবপত্রের সব খাতা সুন্দর করে সাজায় রাখছেন, যাতে ভ্যাট অফিসের এসে খাতা খুঁজে পেতে কষ্ট না হয়। গাধার বাচ্চা গাধা। কেন স্যার, আমরা তো প্রতি মাসেই সমিতির মাধ্যমে ব্যাট প্রদান করি, সাথে ব্যাট ছাড়তে বোনাসও দিই। আমাদের কি চিন্তা? স্যার একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনি যখনই অফিস আসেন দেখি শুধু ভ্যাট আর ব্যাট নিয়ে চিন্তা করেন। কিভাবে ব্যবসা বাড়ানো যায় এদিকে কোনো চিন্তাই নেই আপনার। সেইটা তুমি বুঝবা না। নতুন ভ্যাট আইন পাশ হয়েছে, সেইখানে আমাদের নিয়ে এক একজন এক একভাবে কথা কইতেছে। কেউ বলতেছে প্যাকেজ ভ্যাট হয়েছে, কেউ বলতেছে না। কোনটা যে সত্য কোনটা যে ঠিক আমি তো বুঝতেছি না। স্যার আপনি তো বিকম পাস করছেন, একটা বই নিয়ে পড়লেই পারেন। আরে গাধা, আমি যদি ভ্যাটের লেখালেখি বুঝতাম তাইলে তো কামই হইতো। এতক্ষণ ধরে তোমার লগে ভ্যাট ভ্যাট করি, এটা বুঝি না জন্যই তো তোমার লগে ভ্যাট ভ্যাট করতেছি। এ সাইফুল, খাতাপত্র তাড়াতাড়ি ঢুকা, দরকার হলে সিন্ধুকের ভিতরে ঢুকা। আরে না না ভাই, ভ্যাট স্যাররা বলছে প্যাকেটে না প্যাকেজে দিতে হবে, বুঝছেন? আরে ভাই, আমি তো ভ্যাট জানা অনেকের সাথে আলাপ করে আসলাম, তারা তো আমারে বললো প্যাকেজ ভ্যাট বলে কিছু নাই। আরে ভাই, ভ্যাট স্যাররা তো হইলেন এই দেশের বেশি জানাশোনা লোক। ওনারা হলেন এই আইনের মা বাপ। ওনাদের কথা কি ফেলাই দিলে হবে? ওনাদের বকশিশ দিয়ে ঠিক রাখলেই সব কিছু ঠিক হয়ে যাবে। আর বেশি দেরি করলে মার্কেট সমিতির লোকজন কিন্তু দেশটারে তছনছ করে ফেলতে পারে। মনে হয় ওনারে বিদায় করো। খবর পাইলাম ভ্যাট কর্মকর্তারা এক শাড়ির মার্কেটে যায়, প্রত্যেক দোকানে প্রতি মাসে বিক্রির উপর 5% ভ্যাট ধরে 45 থেকে 50 লক্ষ টাকা দাবি করছে। ওনারা নাকি এরকম 5 বছর পর্যন্ত দাবি করতে পারবেন। মার্কেটের সভাপতি একজন এমপি মহোদয়, ওনার কথায় কোনো কাম হয় নাই। বন্ধ ছিল মার্কেট 2 দিন, তারপর খুলে দিছে। স্যার তাহলে তো বিশাল চিন্তার বিষয়। এখন তো আপনার মতো আমার মাথায় শুধু ভ্যাট ভ্যাট আর ভ্যাট। আরে মগা, চিন্তা করে একটা উপায় বের কর। কই যে একটা ভালো লোক পাই। কি যে ভেজালের মধ্যে পড়লাম। কেন যে ব্যবসা করতে আইছিলাম, আর ব্যবসা না করলে করুমি বা কি? কেন যে সরকার আমগু উপরে এত চেতলো, ভ্যাট আদায় নিয়ে কি লাগে যে এত ব্যস্ত হয়ে গেল? স্যার কোনো চিন্তা করবেন না, আল্লাহ এখন একটা পথ বের করবেই ইনশাল্লাহ। স্যার এসে সমাধান হয়ে গেছে স্যার। আরে বাবা, তোমার ভাব দেখে তো মনে হইতেছে তুমি এনবিআর এর বড় একজন কর্মকর্তা। আমার সব সমস্যার সমাধান তুমি করে দিবে। স্যার বড় বড় স্যার হচ্ছে তো বড় সমাধান পাইছি স্যার, স্থায়ী সমাধান স্যার। বড় বড় স্যারা তো 2-3 বছর এসে আবার চলে যায়, কিন্তু স্যার আমি পাইছি স্থায়ী সমাধান স্যার। এই দেখেন স্যার কাজ। শোনো, এমন সুন্দর কথা ব্যবসা চালানোর জন্য সবাই বলে। এইসব কনসালটেন্টরা আমি চিনি, একবার যদি তাদের কাছে যাও জনম জনম ধরে কেস চলবে, ওই কেস আর শেষ হইব না কোনোদিন। স্যার ওনারা নাকি এরকম করবেন না, ওনারা তো ব্যবসায়ী 2জনকে ট্রেনিং করাবেন 6 মাস, আর পরের 6 মাস অর্ধেক ফ্রিতে করাবেন, এরপর সারা জীবন ফ্রিতে দেখভাল করবেন। তুমি আসলে গাধাই রয়ে গেলা। এইসব কয়ে কোনো মতে কালি শুরু করতে পারলে তাদের হয়েছে, বুঝছো? তোমার মনে আছে না 4 বছর আগে একটা আমদানি করার কেস শুরু হয়েছে, এখন পর্যন্ত শেষ হয়েছে? কনসালটেন্ট গো ফিস দিতে দিতে আমগো অবস্থা কাহিল, বুঝো না কিছু? এই দেখেন স্যার কি সুন্দর লাভাতে আমরা বা রিয়েল কনসালটেশন এর একটা আঙ্গিক হলো রাজস্ব ভাবনা, যেখানে আমরা বিভিন্ন ধরনের গবেষণা, পলিসি অ্যানালিসিস এবং সরকারকে পলিসি রিফর্মে বিভিন্ন ধরনের সুপারিশ দিতে চাই। টিআরসি মূলত ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স ফোকাস বিষয়কে গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টিআরসির রাজস্ব ভাবনা তার একটি আঙ্গিক, যেখানে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনস বা প্রয়োগ, ব্যবহারিক বাস্তবায়ন নিয়ে চিন্তাভাবনা করি। টিআরসির সদস্যবৃন্দ
সহ আমাদের যে শ্রদ্ধেয় ফাউন্ডার মিস্টার আলিমুজ্জামান তার নেতৃত্বে টিআরসি এগিয়ে যাচ্ছে এবং আমরা ভ্যাটের ব্যবহারিক বাস্তবায়ন নিয়ে কাজ করে যাচ্ছি। শোনো, এইসব আমি চিনি, সবাই উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। আমি একটা বিষয় বুঝতে পারতেছি না, আমাদের এই ব্যবসায় ভ্যাটের উপরে সরকার কেন এত গুরুত্ব দিতেছেন? স্যার এই দেখেন কি সুন্দর লোগো দিয়ে বিশাল বিশাল কাজের কথা বলেছিলেন। আমাদের ব্যবসায়ীদের জানা দরকার যে আদর্শ ভ্যাট ব্যবস্থা যেটা বলা এখানে হচ্ছে টিআরসির পক্ষ থেকে, যে 15% ভ্যাট ব্যবস্থায় যদি আসা যায় তাহলে আমাদের গ্রেটার বেনিফিট ফর ভ্যাট পেয়ার্স অ্যান্ড গভর্নমেন্ট, সবার ক্ষেত্রেই এই বেনিফিটটা বড় আকারে আসবে এবং কস্ট অফ ডুইং বিজনেস কমে আসবে। এখন আপনি চিন্তা করতে পারেন যে ঠিক আছে, আমরা তো আগেও তো এরকম ট্যাক্স দিইনি, তো আমি হয়তো আরও ট্যাক্স না দিয়ে পারতে পারি হয়তোবা। তবে জিনিসটা আসার অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই কারণে যে আমরা যারা ম্যানুফ্যাকচারার যারা আছি, আমাদের এখন নতুন ভ্যাট আইন অনুযায়ী প্রত্যেক মাসে কাকে কাকে কত টাকার মাল বিক্রি করেছি পুরো একটা হিসাব ভ্যাট অথরিটিকে দিতে হয়। এর মানে হচ্ছে যে আমার পরে যারা হোলসেলার যারা আর আছে তাদের পুরো হিসাব এখন গভর্নমেন্ট হাতে আছে। যে কোনো দিন টান মারলে তারা বলবে যে গত 5 বছরে আপনাকে এই সেলটা করা হয়েছিল, আপনি ভ্যাট কোথায় দিয়েছেন। এটা আজকে না তো কালকে হবেই, এটার কোনো সন্দেহ নাই। গভর্নমেন্ট একটু আসতে যাচ্ছে, বাট গভর্নমেন্ট এটা করবেই, এটা কোনো সন্দেহ নাই। আর যখন হবে তখন হবে কি যে আপনার এরিয়ার তো আপনার দিতেই হবে, প্লাস পেনাল্টিও দিতে হবে। কাজেই এই কারণেই আমাদের সবাই আরেকটু সচেতন হতে হবে, কারণ চাপটা কমবে না, চাপ আরো সামনে আরো বাড়বে। কম টাকা ভ্যাট দিয়ে আপনি ভালো থাকতে পারছেন এবং আইন মানার যে বিষয়টা, আইন আপনি চিন্তা করতে হবে যে আপনি যে ভ্যাটটা দিচ্ছেন আর এটা তো আপনি দিচ্ছেন না, ভোক্তার কাছ থেকে দিচ্ছেন আপনার কস্ট। কিন্তু আপনি তো যদি এই আইনের আওতায় আসেন 3.60% যে বিষয়টা এখানে আসছে, মানে পার্থক্যটা যে ভ্যাটের পার্থক্য, ঠিক সেই পার্থক্যটা তো আপনি নিচ্ছেন হচ্ছে পণ্য মূল্য বাড়ায় নিচ্ছেন। আপনি যদি সেটা না করেন, 5% আওতায় না দিতে আপনি যদি 15%-এর আওতায় আসেন, তাহলে এই পরিমাণ পণ্য মূল্যের দাম কমে যাবে। কিন্তু কখন ঝামেলা হবে বলা খুবই মুশকিল। আমরা সরকারি চাকরি করেছি, আমরাও কিন্তু সরকারের ওই পাতলা কাগজটাকে ভয় পাই। ব্যবসায়ীরা তো অবশ্যই ভয় পায়। ব্যবসায়ীরা ভয় পায় কেন? ব্যবসায়ী ব্যক্তি হয়তো ভয় পায় না, কিন্তু ব্যবসার কারণে ভয় পায়। তো সুতরাং আপনার যে স্টাফ আছে, যে অ্যাকাউন্টেন্ট আছে, তাকে ট্রেন্ড আপ করতে হবে। নতুন আইনে আপনি যদি ট্যাক্স দিয়ে দুশ্চিন্তা কমাতে চান, আপনি যদি পরবর্তী কোনো দাবি দেওয়া কোনো ধরনের ঝামেলায় না পড়তে চান, তাহলে আপনাকে আস্তে আস্তে আপনার গ্যাপটা কমাতে হবে। আপনার যে সমস্ত ভুল আছে ভুলগুলো সংশোধন করতে হবে। আপনার নিজেকে এবং আপনার স্টাফকে ট্রেন্ড আপ করতে হবে। এখন আমরা যতটা না প্রবলেম ফেস করছি, পূর্ববর্তী আইনে কিন্তু তার চেয়ে বেশি আমরা করেছি। আপনাদের যাদের ব্যবসাতে ছিলেন আপনাদের নিশ্চয়ই এটা জানেন, অনেক ঝামেলার মধ্যে কিন্তু আমরা ছিলাম। তো গভর্নমেন্ট খুব ভালো একটা মোটিভ নিয়েই আমার মনে হয় ভ্যাট আইনটা ইন্ট্রোডাকশন করেছে এবং এটার সুফলটা পেতে হয়তো একটু সময় আমাদের লাগছে, কিন্তু আলটিমেটলি আমরা এটা সুফল পাবো বলে আমরা আশা করছি। এবং সবচেয়ে ভালো যে সুফলটা আমরা পাবো আশা করছি, নতুন আইনে আমাদের সবাইকে শিক্ষিত হওয়ার একটা সুযোগ করে দিয়েছে। মানে শিক্ষিত হতেই হবে, জানতেই হবে। আপনার এখানে আমরা বলবো যে বিজনেসম্যানরা পণ্য ক্রয় বিক্রয় এবং তার কালেকশন করার জন্য যতটা তাদের চিন্তা করতে হয়, তার চেয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকেন কখন ভ্যাট অফিসাররা আসবে, কখন কোন ঝামেলায় পড়ে যাবেন। তো আমরা আসলে এই জিনিসটা একটা সমাধান করতে চাই, আপনাদের সহযোগিতা করতে চাই। সেই আশা, সেই উদ্যোগ নিয়ে আমরা আমাদের এই আলোচনা শুরু করেছি এবং এই আলোচনা আমাদের চলতে থাকবে। তুমি শোনো নাই মাসুদ খান স্যার কি বললেন? আমরা যাদের কাছ থেকে মাল ক্রয় করি সেই উৎপাদকই সরকারকে তথ্য দিবে আমরা কত টাকার মাল ক্রয় করছি।
তাইলে এই খাতাপত্র হিসাব নিকাশ রেখে লাভ আছে? লুকায় লাভ আছে? স্যার এটা তো ঠিক না। আমরা যেই দামে মাল বিক্রি করি তার সব টাকা তো ওনাদেরকে দিতে হয়, তাহলে আমরা ওনাদের ভ্যাটের দায়ভার আমরা কেন নিব? এই আমি তো তোমার একদিন ইট ভাঙা গাধা মনে করছিলাম, এখন তো দেখতেছি তুমি নর্মাল গাধা। খুব গুরুত্বপূর্ণ কথা বলছো তো। স্যার ইট ভাঙা গাদা মানে কি, এটা তো বুঝলাম না। শোনো, গাধার পায়ের নিচে 4টা ইট দেওয়া হয়, 4 পায়ের নিচে 4টা ইট, তারপর গাধার পিঠে মাল তোলা শুরু হয়। যখন গাধার পায়ের নিচে ইট ভাঙে তখন গাধা টের পায় তার পিঠে মাল বেশি উঠছে। সেমিনারের মূল উপস্থাপক বলছেন আসল ভ্যাট নির্ধারণ হলে 3.60% পণ্য মূল্য কমে যাবে। তখন দেখো আসল ভিডিওটা খুঁজে পাও কিনা। দেখো দেখার কি দরকার আছে স্যার, সবাই তো একই কথা বলে। এই নর্মাল গাধা, হাসাহাসি বাদ দিয়ে ওনারা সেমিনার কোন উদ্দেশ্যে করলেন সেটার ভিডিও থাকলে দেখো। জি আছে স্যার। ভ্যাট আইন ভীতির বিষয় নয়, সঠিকভাবে জানা, প্রয়োগ ও দক্ষতা অর্জনে ভ্যাট ভীতি দূর হয়। ভ্যাট আইনে ব্যবসা পর্যায়ে ভ্যাট প্রদানের দায় বোঝানো, অর্থাৎ সম্পূর্ণ বিক্রয় মূল্যের উপর 5% হারে না, শুধুমাত্র তার অংশের মূল্য সংযোজনের উপর 15% হারে, এই 2 হারের কোনটা লাভজনক সেটা প্রমাণ করে ব্যবসা পর্যায়ের ভ্যাট ব্যবস্থাতে সেটা প্রয়োগ করতে না পারলে ব্যবসায়ীগণ বিশাল ক্ষতির মধ্যে পড়বেন। পরবর্তী স্লাইডে দেখানো হবে কেন সরকার ব্যবসা পর্যায়ে ভ্যাট আদায়ে গুরুত্ব সহ নেবেন। এই চার্টে সরকারের বিগত 5 বছরের ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা এবং প্রকৃত আদায় প্রদর্শন করা হয়েছে। উপরের চার্ট থেকে দেখা যায় যে 2014-15 সাল থেকে 2017-18 সাল পর্যন্ত ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা এবং সেটার অর্জনের সফলতা ধারাবাহিকতা ছিল এবং সেটাকে ব্যবসায়ের বৃদ্ধির ধারাবাহিকতা মনে করা হয়। সেই বিবেচনায় 18-19 অর্থ বছরের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়, কিন্তু বছর শেষে লক্ষ্যমাত্রা হারের অর্ধেকও অর্জন করা সম্ভব হয় না, অর্থাৎ 25.31% থেকে অর্জন হয় 11.33%, যা চলতি অর্থ বছরে আরও প্রকট আকার ধারণ করে। অর্থাৎ ডিসেম্বর 2019 পর্যন্ত 6 মাসে লক্ষ্যমাত্রার হার বৃদ্ধি 22% থেকে অর্জন 5% হয়। ভ্যাট আদায়ের প্রথম ধাপ ছিল উৎপাদক। সেখানে যেহেতু ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা হচ্ছে না, তাই সরকার দ্বিতীয় ধাপ অর্থাৎ ব্যবসা পর্যায়ে ভ্যাট আদায়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন। এইবার বুঝতে পারলাম সরকার কেন আমাদের ব্যবসায় ভ্যাটের উপরে এত গুরুত্ব দিতেছেন। কথাগুলি তো ভালোই মনে হইতেছে, কিন্তু কাজ তো মনে হয় গতানুগতিক হবে। এই পুরো ভিডিওটা আরেকবার চালাও তো। স্যার ওনারা ব্যবসা পর্যায়ে ভ্যাট 15% হারে সকল স্তরে নিয়ে রিয়াতের ব্যবস্থা করে। নতুন ভ্যাট আইন বাস্তবায়নে সরকারও আমাদেরকে সহযোগিতা করে। এই তুমি ওনাদের সম্বন্ধে কতটুকু জানো যাতে মনে হলো ওনারা আমাদের নিয়ে ভালো চিন্তা করে, আমাদের সঙ্গে কাজ করতে চায়? লিড কনসালটেন্ট আলিমুজ্জামান সাহেবের প্রোফাইল আমি দেখেছি। গত 2 বছর ধরে আমি ওনার ফলোয়ার। ওনার কাজে যে ধরন, উনি চাইলে বছরে 2-4টা বড় বড় শিল্পপতির কাজ উনি করতে পারেন, সেটা না করে উনি আমাদের মতো এরকম কঠিন সেক্টরটা বেছে নিয়েছেন। হ্যাঁ মনোয়ার, তুমি তো ওনাদের সম্পর্কে অনেক আগে থেকে জানো, অনেক কিছু জানো। আমরা না বুঝে ভ্যাট নিয়ে এতদিন আন্দোলন করছি, বুঝছো মনোয়ার? শুধু শতকরা হার কম হলে ভ্যাট কম হবে সেটা কোনো কথা না, আবার শতকরা হার বেশি হলে ভ্যাট বেশি হবে সেটাও কোনো কথা না। আসলে আইনের মার প্যাচ না বুঝে, ভ্যাটের আসল বিষয়টি না বুঝে আমরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফালাফি করছি। উৎপাদকের ভ্যাট প্রদানের দায় আমরা কেন নেব? আমরা না বুঝে অযথা এতদিন মূসক চালান নিয়ে উল্টাপাল্টা কথা বলছি, নিজেদের ক্ষতি করছি। স্যার অনেক কনসালটেন্ট আছে, কিন্তু তাদের কথা আমি আপনাকে বলি নেই। ওনাদের কাজের ধরন আমার ভালো লাগছে, তাই ওনাদের কথা বললাম। আসলে ওনাদের মতো সহজ করে কেউ যদি আমাদের বিষয়টা বুঝাতো তাহলে এই সমস্যা হতো না। সরকারের উচিত ছিল আমাদেরকে সহজ করে বিষয়টা বুঝানো। সাইফুল, আমাদের 2 জনকে ভালো করে 2 কাপ কফি দাও। শোনো, ওনারা কিভাবে কাজ করতে চান, আমাদের কিভাবে সহযোগিতা করতে চান, সেটার কোনো ভিডিও আছে তোমার কাছে? সেই ভিডিও এখানে আছে স্যার, আপনি দেখবেন। বদলের কাজ অনেক সিস্টেমেটিক। আমাদের যাতে ভ্যাট আইনের ফরম ও হিসেবের খাতা আলাদা করে রাখতে না হয়, সেজন্য উনি
দুইটা জিনিসকে একটি সিস্টেম করে দেবেন। কি শুরু করবো স্যার? তুমি ঠিক বলছো মনোয়ার, ভদ্রলোক খুব অল্প সময়ে আমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছেন। শোনো, আমাকে আবার দেখাও ওনার মহান উপস্থাপনার বিষয়টা। ভ্যাট আইনে অ্যাকাউন্টিং টার্ম ব্যবহার ও হিসাবে ব্যবহৃত দলিলাদির দ্বারা কীভাবে মূসক ফর্মসমূহ পূরণ করা যায় সেটার পদ্ধতি। ভ্যাট আইনে ব্যবহৃত কঠিন বাংলা শব্দগুলি বাদ দিয়ে হিসাবে প্রচলিত শব্দ ব্যবহার করে সবার জন্য বোধগম্য করা যায়। আমাদের দেশে ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে প্রচুর হিসাবরক্ষক আছেন। ভ্যাট আইনে যদি হিসাবে ব্যবহৃত ক্যাশবুক, ব্যাংক বুক ও লেজারসমূহের দ্বারা মূসক ফর্মসমূহ পূরণ করা যায়, তাহলে জনশক্তির বহুবিধ ব্যবহারে ব্যবসায়িক খরচ কমানো সম্ভব হবে। আমরা শুধু হিসাবের ট্রায়াল ব্যালেন্স দ্বারা মূসক ফর্ম 4.3 ও 9.1 পূরণের বিষয় উপস্থাপন করব। ব্যবসা পর্যায়ের হিসাবের ট্রায়াল ব্যালেন্স থেকে মূসক ফর্ম 4.3 ও 9.1 পূরণের পদ্ধতি। ক্রয় মূসক 9.1-এর মোট ক্রয়ের কলমে 36,500 টাকা এবং মূসক 4.3 উপকরণ হিসেবে 365 টাকা। অগ্রিম প্রদত্ত ভ্যাট মূসক 9.1-এর রেয়াতের কলম হিসেবে 4,575 টাকা। বাড়ি ভাড়া মূসক 4.3-তে মূল্য সংযোজন হিসাবে লেখা হবে 10 টাকা। ব্যাংক সুদ ও বিবিধ 4.3-তে মূল্য সংযোজন হিসাবে লেখা হবে 10 টাকা। লাভ কর্মচারী বেতন মূসক 4.3-তে সংযোজন হিসেবে লেখা হবে 15 টাকা। বিক্রয় মূসক 9.1-এ মোট বিক্রয় কলামে 40,000 টাকা। প্রদেয় মূসক 9.1-এ মোট প্রদেয় ভ্যাটের কলামে 6,000 টাকা। নগদ ট্রেজারি জমা ভ্যাট বাবদ 9.1-এর ট্রেজারি জমা কলামে 525 টাকা। স্যার, আপনি এটাকে মহান বলেন কেন? আমার 20 বছরের ব্যবসা জীবনে শুনি নাই ভ্যাট আইনের ফর্ম সমূহ এবং হিসাবপত্রের খাতা একসঙ্গে রাখা যায়। উনি প্রথম আমাকে তা শোনালেন। ওনাদের অফিস কোথায় জানো নাকি? জি স্যার, আমি ওনার অফিস চিনি, বনানী 28 নম্বর রোডে। কর্পোরেট সেক্টর ও এমবিআর এর সকল কর্মকর্তা ওনাকে খুব ভালোভাবে চেনে এবং উনি খুব আইন জানা মানুষ। মনোয়ার, দ্য রিয়াল কনসালটেশন ব্যবসায়ীর ভাষা বোঝে বলে ব্যবসায়িক খরচ বৃদ্ধি না করে দক্ষ জনশক্তি করবেন। সরকারের ন্যায্য রাজস্বের প্রয়োজনীয়তা বোঝেন বলে সেটা পাবার নিশ্চয়তা প্রদান করতে চান। বাংলাদেশের কনসালটেন্সি পেশায় ওনারা ব্যতিক্রম। ওনাদের কথা এতদিন বলো নাই কেন? ড্রাইভারকে গাড়ি বের করতে বলো, এখনই ওনাদের অফিসে যাব। স্যার, ওনারা তো শুরু করছে মাত্র 6 মাস ধরে, এরই মধ্যে ওনাদের অনেক সুনাম ছড়ায় গেছে। আপনি যাইতে চাইছেন, ওনার সাথে যোগাযোগ না করে যাওয়াটা কি ঠিক হবে? সেইটাও ঠিক বলছো। ওনাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করো যাতে দ্রুত আমি ওনাদের অফিসে যেতে পারি। আর শোনো, তুমি পুরা মার্কেটে প্রচার করে দাও, যারা ঝামেলা মুক্ত ব্যবসা করতে চান তারা যেন সত্ত্বর ওনাদের সঙ্গে যোগাযোগ করে। এইরকম ভালো কাজে যদি ওনাদের সাথে না থাকি, ওনারা তো উৎসাহ হারাই ফেলবেন। তখন এই ভ্যাট নিয়ে আমরা নানান ঝামেলায় পড়ে যাব। অল্প দিনে ওনারা অনেক কিছু করেছেন ব্যবসায়ীদের ভ্যাট আইন নিয়ে। ওনারা অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।